ক্লাস নাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি। কবিতাটি কবির চৈতালি কাব্যগ্রন্থের ১৩ নম্বর কবিতা। এইটি হচ্ছে কবিতাটির উৎস গ্রন্থ। আজকে খেয়া কবিতা নিয়ে এই আলোচনায় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে তার কি অর্থ, তার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন, সেইটি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলার, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি ভিডিওটি দেখো। আশা করি তাহলে তোমাদের এই কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। খেয়া শব্দের মানে হচ্ছে নৌকা। নদী পারাপার করার জন্য প্রাচীনকালে পল্লী বাংলায় পাড়াগ্রামে এই ধরনের নৌকার মাধ্যমে নদীর এক তীর থেকে অন্য তীরে যাওয়া আসা করা হতো। তো সেই রকমই একটি নৌকা, মানে নৌকা বিষয়, এই বিষয়বস্তুটাকে সামনে রেখে, নৌকাকে সামনে রেখে বা নৌকাকে কবিতার মূল বিষয়বস্তু করে কবি আমাদের মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ বাংলার পাড়াগ্রামে তখনকার দিনে মানে নদীমাতৃক আমাদের যে সভ্যতা ছিল, সেই সভ্যতার কথাই এখানে খেয়া পারাপারের রূপকে কবি তুলে ধরেছেন। নদীর দুই পারে বসবাসকারী যে সমস্ত মানুষ, তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম যেহেতু তখনকার দিনে নদীপথ ছিল, সেই জন্য তারা নৌকার মাধ্যমেই নদীর এক পার থেকে আরেক পারে যাওয়া আসা করত। নদীর তীরবর্তী দুটি গ্রামের মানুষের জীবন প্রবাহ এইভাবেই নৌকার মাধ্যমে আবর্তিত হতো। তাদের ব্যবসা কেন্দ্রিক জীবন, তাদের প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজ এইভাবেই কিন্তু নদী এবং নৌকা এই দুটি বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। জিনিসপত্রের আদান প্রদান শুধুমাত্র তাতে হতো তা নয়, সেখানে বন্ধুত্ব, অপরিচিত মানুষদের মধ্যে একটা পরিচয়ের জায়গা। তো এইভাবে তখনকার দিনের সংযোগের মাধ্যম রূপে খেয়া নৌকা মানুষের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছিল, গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি মাধ্যম হয়ে উঠেছিল। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ তো এইভাবেই মানে তখনকার দিনে নদীর যে দুই তীরের গ্রামীণ জীবন, খেয়া পারাপারকে কেন্দ্র করে গ্রামীণ জীবনের একটা অত্যন্ত মানে চেনা পরিচিত যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসা যাওয়া করত। এই যে লাইনটি আছে, এইখানে কবি রূপকের আড়ালে মানব জীবনের একটি চলমান জীবনের কথা তুলে ধরছেন। যে জীবন মৃত্যু লীলা খেলাতে আমাদের জন্মগ্রহণ করলে মরতে হয়, মানে জন্মগ্রহণ করলে তো মৃত্যু হবেই, এটাই হচ্ছে মানব জীবনের একটা চিরাচরিত বৈশিষ্ট্য, চিরাচরিত ধর্ম। তো এইখানে খেয়া নৌকার আসা যাওয়া রূপকে, সকাল হইতে সন্ধ্যা আনাগোনা রূপকে কবি কিন্তু সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন। নৌকার যারা যাত্রী তারা তাদের নিজেদের ঘর থেকে ঘাটে আসতো নদী পারাপার করে প্রয়োজনীয় তাদের যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো করার জন্য। কর্মমুখর জনতার যে জীবন, তখনকার দিনে পাড়াগ্রামের মানুষের যে কর্মচঞ্চল জীবন, সেই জীবনে তাদের প্রতিদিনের জীবন এইভাবেই আবর্তিত হতো। এই যে আসা যাওয়া, সকাল থেকে সন্ধ্যা তাদের একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, এর মাধ্যমে কিন্তু কবির জীবনের যে মূল বহমানতা, অর্থাৎ জীবনের যে প্রবাহ, জীবনের যে বয়ে যাওয়া, সেই বিষয়টাকেই প্রকাশ করার চেষ্টা করেছেন, ব্যক্ত করার চেষ্টা করেছেন, বলতে চেয়েছেন। সমস্ত রকম দ্বন্দ্ব, সমস্ত রকম মুখরতা, এই সমস্ত কিছুকে এড়িয়ে গিয়ে, এই সমস্ত কিছুকে জীবনের অঙ্গ করে নিয়ে অতি সাধারণ জীবনের এই যে বহমান একটি জীবন, জীবনের যে নিত্য প্রবহমান গতি, সেই মর্ম সত্যটিকেই কবি কিন্তু এখানে খেয়া কবিতার রূপকে তুলে ধরেছেন। এবং নদীর বহমানতাকে অবলম্বন করে কবি এখানে মানুষের জীবনের এই যে যাতায়াত, চলমান জীবনের জন্ম এবং মৃত্যুকে নিয়ে তার যে গতি, সেই বিষয়টাকেই কবি কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। ভারতীয় সভ্যতাকে আমরা যদি আলোচনা করি, তো তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে কিন্তু যুগে যুগে কালে কালে বিভিন্ন সভ্যতা এসেছে, বিভিন্ন রাজা মহারাজারা এসেছেন, তারা ভারতবর্ষকে নিজেদের মতন করে শাসন শোষণ করেছেন। তো কবি কিন্তু খেয়া কবিতাটির মধ্য দিয়ে এই মানে তার যে মানুষের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটার প্রতি একটা বাহ্যিক প্রকাশ কবি কিন্তু এখানে ঘটিয়েছেন। বাস্তব পৃথিবীর চলমান সমাজে দাঁড়িয়ে কবি প্রত্যক্ষ করেছেন যে মানব জীবন দ্বন্দ্ব সংঘাত, বিরোধ প্রতিরোধ,
ভালো সময় খারাপ সময়, জন্ম মৃত্যু, এই সমস্ত কিছু নিয়ে আবর্তিত হয়। নতুন নতুন চিন্তা চেতনার সঙ্গে, অর্থাৎ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের চিন্তাভাবনার সঙ্গে পুরনো প্রজন্মের বয়স্ক মানুষদের চিন্তাভাবনার যে দ্বন্দ্ব সংঘাতের জায়গাটা, যে ভালো মন্দের ইতিহাসের জায়গাটা, এই সমস্ত কিছুই কবি দেখেছেন। এবং এই সবটাই যে মানব জীবনের একটা সুখকর বিষয়, মানব জীবনের যে একটা ভালো সময়, একটা ভালো অনুভূতির জায়গা, বিষয়টা কিন্তু তেমন নয়। কারণ জীবন ভালো মন্দ সব কিছু নিয়ে, তাই কবির অনুভূতির মধ্যেও কিন্তু এই ভালো জিনিস এবং খারাপ জিনিস দুটোই কিন্তু এসেছে ভারতীয় ইতিহাস, ভারতীয় সভ্যতাকে কেন্দ্র করে। কিন্তু অগ্রসরমান জীবনে এই সুখ দুঃখ, এটাই হচ্ছে আমাদের জীবনে চরম ধর্ম। জীবনে ভালো সময় আসবে, জীবনে খারাপ সময়ও আসবে। ভালো সময় এবং খারাপ সময়কে নিয়ে যখন আমাদের চলতে হবে, তখন নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে অহেতুক চিন্তাভাবনা করা বা অহেতুক মাতামাতি করা, এই বিষয়গুলো নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আলোচ্য অংশে কবি সেই বিষয়টাকে বলতে চেয়েছেন যে ভালো সময় খারাপ সময় থাকবেই, এবং তাকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। তো এইভাবে নতুন নতুন সভ্যতা গড়ে উঠেছে। ভালো সময় খারাপ সময়কে পার করে ভারতবর্ষ অনেক ভালো সময় খারাপ সময় দেখেছে, কিন্তু আস্তে আস্তে সে নিজের গতিটাকে এগিয়ে নিয়ে গেছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত টুটে আর ফুটে। তো মর্তপ্রেমিক কবি সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে এটা উপলব্ধি করেছেন যে সাধারণ মানুষের জীবন কথার সঙ্গে জড়িয়ে আছে অনেক রাজশক্তির উত্থান পতনের কাহিনী। আমরা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা মহারাজাদেরকে আসতে দেখেছি, ভারতবর্ষ থেকে তাদের বিদায় নিতেও দেখেছি। এই সমস্ত কিছুই আমাদের জীবনের সঙ্গেই জড়িত। তো এইখানে কবির মানুষের প্রতি ভালোবাসার সঙ্গে তার যে ইতিহাস চেতনা, এই বিষয়টা কিন্তু একটা জায়গাতে এসে মিলিত হয়ে গেছে। মানব মানে মানুষের প্রতি ভালোবাসা এবং ইতিহাস চেতনা এক জায়গাতে এসে কবির মিলিত হয়েছে। রাজশক্তির যে জয়ের আকাঙ্ক্ষা, সাম্রাজ্য জয় করা তাদের যে লোভ, এই লোভ কিন্তু শেষ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে যুগে যুগে কালে কালে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। মানুষ খুন করে তারা এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যে গেছে, অন্য সাম্রাজ্য অধিকার করেছে। তো এই রাজকীয় শক্তির যে দম্ভ, যে অহংকার, তার প্রতীক ছিল তার মাথার মূল্যবান সোনার মুকুট। যদিও কালের নিয়মে মানুষ যখন আস্তে আস্তে মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার, অত্যাচারে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেইখান থেকে তারা যখন পাল্টা প্রতিরোধ করেছে, তখন কিন্তু সেই শ্রমজীবী মানুষের সম্মিলিত প্রতিবাদের কাছে সমস্ত রাজশক্তিকেই হার মানতে হয়েছে। তাদের মাথার মুকুট ধুলোয় গড়িয়ে গেছে, একের পর এক সাম্রাজ্যকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভারতবর্ষের মধ্যে মোগল শাসন বলো, ইংরেজ শাসন বলো, যা কিছুই বলো না কেন, এরা সমস্ত কিছুই কিন্তু ভারতবর্ষ থেকে চলে গেছে মানুষের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের ফলে। তো আলোচ্য অংশে কবি সেই বিষয়টাকে বলতে চাইছেন। কিন্তু এত সমস্ত কিছু সত্ত্বেও নদী স্রোতে খেয়া নৌকার যে যাতায়াত, তার মধ্যে সময়ের পরিবর্তনের কোনো রকম পরিবর্তন, কোনো রকম চিহ্ন লক্ষ্য করা যায়নি। কারণ পৃথিবীর ইতিহাস নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা থাকে না। তারা প্রতিদিনের জীবনে নিজেদের জীবন, নিজেদের কর্মব্যস্ততাকে নিয়ে থাকতে চায়। মানব জীবনে যেমন জন্ম মৃত্যু সত্য, ঠিক সেই রকমভাবে নদীপথে এইভাবে কিন্তু খেয়া নৌকার আসা যাওয়াটাও সত্য। তো এই দুটি অংশে, এই দুটি লাইনের মাধ্যমে কবি কিন্তু সেই বিষয়টাকেই বোঝাতে চাইলেন। উঠে কত হলাহল, উঠে কত সুধা, সভ্যতার কত কত নবতৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। তো সবসময় যে আমাদের সভ্যতার থেকে সবসময় ভালো জিনিসই যে আসবে তা নয়। কিছু কিছু সময় ভালো জিনিস, খারাপ জিনিস সমস্ত কিছুই আসে। সভ্যতার অগ্রগতি মানুষকে সুখ এবং সমৃদ্ধি দুটোই দেয়। কিন্তু মানুষ যদি উন্নতির লাগাম ছাড়া নেশায় উন্মত্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার যে একটা খারাপ প্রভাব, তার যে একটা কুপ্রভাব, সেটা কিন্তু পরিবেশ এবং প্রকৃতির বুকে সর্বনাশের বন্যা নিয়ে আসে। তখন কিন্তু আমরা কোনো কিছুকে অগ্রাহ্য করে থাকতে পারি না। যেমন বর্তমান সময়ে বিশ্বজুড়ে আমরা অনেক ধরনের শব্দ দেখি, অনেক ধরনের শব্দ শুনতে পাই। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্তগুলো কী জন্য এসেছে? এই সমস্তগুলো কিন্তু আমাদের নিজেদের দোষে এসেছে। অর্থাৎ আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা যেমন তার একটা অমৃতের স্বাদ পাওয়ার মতো তার ভালো স্বাদটা যেমন আমরা পাবো, ঠিক সেই রকমভাবে নিজেদের জীবন, নিজেদের প্রযুক্তিকে আমরা যদি খারাপ কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু সেটি বিষের মতো আমাদের জীবনে অত্যন্ত তেঁতো একটা স্বাদ নিয়ে আসবে। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে হচ্ছে বিষ। সমুদ্র মন্থনে বিষ এবং অমৃত দুটোই উঠেছিল। প্রযুক্তিকে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা অমৃতের স্বাদ পাবো। খারাপভাবে ব্যবহার করতে পারলে বিষের স্বাদ পাবো, এবং সেই বিষ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবেশ, সমস্ত কিছুকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এইখানে এই অংশটির মাধ্যমে কবি সেটাই বলতে চাইছেন। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে,
কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তো কবিতার শেষ অংশে কবি যেটা বলতে চাইছেন যে নদীর দুই ধারে যে গ্রাম, সেই গ্রামের মানুষের প্রতিদিনের জীবনবোধের আলোকে কবি যে প্রত্যক্ষ করেছেন যে দুই তীরে যে দুই অবস্থিত দুটি গ্রাম, পরিবর্তনশীল সমাজে তাদের সজীব সত্তাকে তিনি উপলব্ধি করেছেন। সেই দুটি গ্রাম যে পরস্পরের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা, দুঃখ, বেদনা এই সমস্ত কিছু নিয়ে অবস্থান করছে সেটাও কবি উপলব্ধি করেছেন। এবং একে অপরের দিকে তারা যে আবেগপূর্ণ সাহায্যের আশ্বাসে, যে আমার যখন খারাপ সময় আসবে তুমি আমাকে সাহায্য করো, তোমার যখন খারাপ সময় আসবে আমি তোমাকে সাহায্য করব, এইভাবে একটা চিন্তা ভাবনার জায়গা থেকে তারা যে একে অপরের দিকে তাকিয়ে আছে, এই বিষয়টিকে কবি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। কবিতার সব থেকে শেষ অংশে কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে নদী স্রোতের নৌকায় যাত্রী, পণ্য পরিবহন এগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনে চালু থাকে, কিন্তু এইখানে চিরকালের কথা বলা হয়েছে এই অর্থে যে মানব জীবন হচ্ছে চিরকালীন। মানব জীবন কিন্তু পৃথিবী যতদিন বেঁচে থাকবে, সৃষ্টি যতদিন বেঁচে থাকবে, জীবন কিন্তু ততদিন গতিশীল হয়েই থাকবে। তাই যুদ্ধ বিবাদ যাই হোক না কেন, মানব জীবন প্রবাহকে অবলম্বন করে, মানব জীবনের গতিকে অবলম্বন করে মানব সভ্যতায় এগিয়ে যাবে। নদী স্রোত আলোচ্য কবিতায় আসলে কালের একটা প্রবাহ, জন্ম মৃত্যুকে নিয়ে যে কাল, যে সময়, মহাজীবন যে নিয়মে চলে তাতে থামা নেই, অর্থাৎ সৃষ্টির যে ইতিহাস তাতে থামার কোনো জায়গা নেই, থেমে যাওয়া মানেই মৃত্যু। নদীর স্রোত যেমন উৎস থেকে মোহনা পর্যন্ত গিয়ে মহাসাগরের মধ্যে বিলীন হয়ে যায়, আবার উৎসে ফিরে যাওয়ার জন্য কালের স্রোতকেও ঠিক তেমনিভাবেই ভগবানের সঙ্গে ভগবানের পায়ে গিয়ে তার শেষ গতি, সেইখানে গিয়েই তার সমস্ত গতি, সমস্ত কিছু মাতামাতি শেষ হয়ে যায়, এবং আবার সে নতুনভাবে তার চির চলমানতার যে রূপ, সেই রূপকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। তো এই হচ্ছে খেয়া কবিতার মূল আলোচনা। আমাদের জীবনে জন্ম থাকবে, মৃত্যু থাকবে। জন্মগ্রহণ করলে আজকে যেখানে পৃথিবীর মানে যে কোনো জায়গায় যদি কোনো মানুষ মারা যায়, হয়তো দেখা যাবে কোনো একটা জায়গাতে গিয়ে অন্য মানুষ জন্মে গেলেন। তো এইটাই বলা হচ্ছে যে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। ঘর মানে এখানে হচ্ছে মহাকালের সেই জায়গা যেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমার জন্ম হয়েছে। তো এইভাবে খেয়া কবিতার রূপকে একই সঙ্গে মানব সভ্যতার যে চির চলমান যে ধারা এবং পৃথিবী সহ ভারতবর্ষের যে ইতিহাস, এই দুটি বিষয়কে এক জায়গাতে মিলিয়ে কবি কিন্তু এই দুটির উপরে দাঁড়িয়ে গোটা কবিতায় ছোট্ট অংশের মধ্য দিয়ে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আমাদের উপহার দিয়ে গেছেন। কবিতাটি এখানে শেষ হলো। যদি আলোচনা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, যাতে তোমাদের উপকারে লাগে এমন ভিডিও ভবিষ্যতে আরও অনেক দিতে পারি, এবং সেই ভিডিওটি দেখে খুব সামান্য হলেও তোমরা যাতে উপকৃত হও।